সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে। এই দেখো 11.2 এর 8 এর গ নম্বর অঙ্কটা নিয়ে। 8 এর গ নম্বর অঙ্কটা এখানে বলছে যে এই চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে। আর আমি এটা এর আগেও অনেকবার বলছি যে যখনই আমরা চতুর্ভুজ বা এই যে বিন্দু রিলেটেড কিছু দেখবো, তখন চতুর্ভুজের চারটা বিন্দু, তখনই আমরা সরাসরি কি করবো, যে ছক্কা গজে সুন্দরভাবে বিন্দুগুলো আগে স্থাপন করে নিব। এরপরে যা হয় হবে, ঠিক আছে, স্থাপন করে নিব। আর যদি আমাদের সময় সাপেক্ষ, যে দেখা যাচ্ছে আমাদের একটু সময় স্বল্পতা আছে, তো সেই ক্ষেত্রে দেখো আমরা সুন্দর মতো একটু খাতায় এক্স অক্ষ ওয়াই অক্ষ কোন রকম এঁকে সুন্দর মতন জাস্ট ঘরগুলা ঠিক রাখবো, যেন কোনো ঘরগুলা যেন তোমার হচ্ছে আলাদা না হয়ে যায়। যেমন হচ্ছে আমরা জানি এটা এক্স এর পজিটিভ মানগুলো কি এখানে থাকে, এক্স এর নেগেটিভ মান এখানে, তারপরে ওয়াই এর পজিটিভ মান কি আবার উপরে, আর ওয়াই এর নেগেটিভ মান কি বলতো নিচে। তো এই জিনিসগুলো যেন মিস না হয়, ঠিক আছে। এবার যদি ঘর ঠিক রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যানসারটা অ্যাকুরেটলি আসবে। তো সেই ক্ষেত্রে আমরা আচ্ছা ধরে নিলাম। এখন আমরা ধরো এখানকার ছক্কা গজে যদি স্থাপন করা হয়েছে, তো ছক্কা গজে আমরা আসলে প্রথমে বিন্দুগুলো বসাবো। এবং দেখো এখানে এই বিন্দুটা বাদ দিয়ে আমরা যদি -3, নিয়ে চিন্তা করি, তাহলে দেখো এক্স অক্ষের দেখো প্রথমে কয়টা ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ঠিক আছে। যে দেখো এখান থেকে যে 6 ঘর যাওয়া হয়েছে। এখন তুমি বলতে পারো যে ভাই কেন -3 এর জন্য কেন 6 ঘর যাওয়া হয়েছে, তাহলে হচ্ছে মানে তোমার চিত্রটা একটু সুন্দর লাগে, একটু বেশি ছোট হয়ে যেত। তাহলে হচ্ছে দেখো বর্গক্ষেত্রের যে প্রত্যেকটা ছোট ছোট যতগুলো বর্গ আছে, এই প্রত্যেকটা ঘরকে দেখো এখানকার দুইটা ঘরকে এক একক চিন্তা করা হয়েছে। আমরা জেনারেল ম্যাথেও কিন্তু এরকম ধরনের অঙ্ক এর আগেও কিন্তু করছি। তো আমাদের ব্যাপারটা যেন একটু সুন্দর লাগে, তো সেই জন্য আসলে এই কাজটা করা। কেউ যদি না চায় তাহলে সেটা নাও করতে পারে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে কত হচ্ছে বলতো, যে তোমার দুইটা ঘর মানে 1 একক ধরছে, তার মানে যে এখানে হচ্ছে কত আরো 2 একক হলো, তারপরে 6 ঘর করে বলবো যে 3 একক গেছি আমি, ঠিক আছে। 2 ঘর সমান সমান 1 একক ধরে আর কি। এগুলো এত কিছু লেখা লাগবে না, জাস্ট এখানে কেন করলো সেটা আমি তোমাকে বলে দিলাম। 2 ঘর সমান সমান 1 একক ধরে, ব্যাপারটা দেখতে সুন্দর লাগে। তাহলে এক্স এর দেখো বাম দিকে আসছে, কারণ হচ্ছে এখানে মানটা ঋণাত্মক, যে আর এখানে হচ্ছে ওয়াই এর মানটা ঋণাত্মক, সেজন্য এই যে দেখো এই যে নিচে নামছে, ঠিক আছে। ওয়াই ঋণাত্মক মানগুলো কোথায় থাকে বলতো, নিচে। এখানেও ঠিক একই রকম, দেখো এই যে 2 ঘর গেছি বলছে 1 একক, আবার 2 ঘর গেছি বলছে আরো 2 একক, এরপরে এই যে 3 একক, ঠিক আছে। তাহলে ধর এইভাবে এখানে এসে -3, তো ব্যাপারটা একটু বড় হয়েছে, সুন্দর লাগতেছে, ঠিক আছে। তাহলে এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো, যে 2 ঘর সমান সমান 1 একক ধরে নিতে পারো, যে এক্স অক্ষ বরাবর 2 ঘর সমান সমান 1 একক ধরে, আবার কি ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান সমান 1 একক ধরে। ওকে, এরপরে দেখো যে কাজটা হয়েছে, বিন্দুগুলো এভাবে সুন্দরভাবে স্থাপন করছি। এরপর অবশ্যই যখনই আমরা ক্ষেত্রফলটা বের করব, অবশ্যই কি করব বলতো, এই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। কোন দিকে ঘোরাবো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত মানে হচ্ছে কি, এই যে আমাদের ঘড়ি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরা, আর এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা, ঠিক আছে। বিপরীত দিকে, দেখতে পাচ্ছ বিপরীত। তাহলে দেখো ঘড়ির কাঁটার বিপরীত মানে কি, বাম দিক, আমার হাতে যে বাম পাশটা। তো আমি যদি এইভাবে যাই, দেখো যে উল্টায় যে এইভাবে যাই, তাহলে সেই ক্ষেত্রে যে চতুর্ভুজটা পাচ্ছি, আরেকটু ওয়ান্স মোর, এই যে দেখো এইখান থেকে এই যে এখানে ঘুরে যে চতুর্ভুজটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত চতুর্ভুজ। তাহলে সেক্ষেত্রে প্রথমে এভাবে যদি আমি ঘুরতে যাই, তাহলে প্রথমে আমার এই বিন্দু আসতেছে, তারপরে দেখো এই বিন্দুটা, তারপরে এই যে দেখো সি, আর তারপর হচ্ছে লাস্টে আসতেছে ডি। সেই জন্য এখানে দেখো এটাকে এ, এটাকে বি, এটাকে সি, আর এটাকে ডি বলা হয়েছে। এভাবে কিন্তু নামকরণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? ওই যে ঠিক আগের মতন বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। তারপরে হচ্ছে ওই যে প্রথমে এক্স এর মান, নিচে হচ্ছে কি ওয়াই এর মানগুলো বসাবো। প্রথমে এক্স এর মান, নিচে হচ্ছে ওয়াই এর মানগুলো বসাবো। তাহলে এটা কত আসে, এই যে দেখো, এই যে দেখো, তুমি যদি কোশ্চেনটা দেখো তাহলে সেই ক্ষেত্রে দেখো যে এটা পাবো। কিন্তু এই দেখো এ থেকে স্টার্ট হইছে, হ্যাঁ এ থেকে স্টার্ট হইছে। প্রথমে হচ্ছে এর মান, এই বর্গ একক দিয়ে পুরোটা নিয়ে নিই, হ্যাঁ এই যে দেখবো হচ্ছে এ একক। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে দেখো প্রথমে এ এর মান, এটা হচ্ছে এর হচ্ছে এক্স এর মান, তাই না। এই বিন্দুটা, এই বিন্দু, তারপর হচ্ছে বি বিন্দু, তাহলে এটা হচ্ছে এক্স এর মান, আর উপরে আর নিচে হচ্ছে কি বলতো ওয়াই এর মান। উপরে এক্স এর মান, নিচে ওয়াই এর মান, মনে রাখবে, উপরে এক্স এর মান, নিচে ওয়াই এর মান। তাহলে প্রথমে হচ্ছে এই যে -3, -3 ছিল,
সেই জন্য x এর মান -3, তারপরে y এর মান -3। তারপরেরটার তোমার হচ্ছে x এর মান ছিল 5। কেন, কিভাবে বুঝতেছি x এর মান কোনটা? কারণ একটা বিন্দুর স্থানাঙ্কে প্রথমে যে মানটা থাকে সেটাই হচ্ছে কি x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। তাহলে আমাদের b বিন্দুটা ছিল কি, যে b বিন্দুটা ছিল হচ্ছে 5,1। তাহলে x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 1। তাহলে যে 5,1, তারপর কি 4 আর 3, তারপরে 0 আর 1। আর এর আগেও বলছি যে ভাইয়া যদি তোমাদের চতুর্ভুজটা দেখো, আমাদের চতুর্ভুজটা কিন্তু একটু এমন ছিল, দেখতে অনেকটাই যেমন ছিল। তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি প্রথমে a থেকে b তে গেলা, তারপর আবার এই যে a b c আর হচ্ছে d। তুমি a থেকে b তে যাচ্ছ, তারপর b থেকে c তে, তারপর c থেকে d তে আসলা। এখন এই পর্যন্ত যদি থাকো তাহলে কিন্তু তোমার চতুর্ভুজটা পুরো কমপ্লিট হচ্ছে না, যতক্ষণ না তুমি আবার পুনরায় ওই বিন্দুতে ফিরে আসতেছো। তো সেই জন্য তোমাকে অবশ্যই বিন্দুগুলো কি করতে হবে বলো তো, রিপিট করতে হবে। যে বিন্দু থেকে শুরু হবে ওই বিন্দুটা আবার লিখতে হবে। ওকে, আর এখানে নির্ণায়ক সাইনটা দেখো, নির্ণায়ক এই যে এটা এইভাবে হাফ দিয়ে নির্ণায়ক সাইন। শুধুমাত্র ত্রিভুজ হলে যে হাফ হবে ব্যাপারটা মোটেও এমন না, চতুর্ভুজ হলেও কিন্তু এখানে হাফ দিতে হবে, পঞ্চভুজ হলেও এখানে হাফ দিতে হবে। ঠিক আছে, এরপরে যে কাজটা সেটা হচ্ছে কি নির্ণায়কের কাজ। নির্ণায়কের কাজ কিভাবে করে আমি টেক্সটটা লাইন করে দিচ্ছি। এই যে একটু সফলতার ব্যর্থতার গল্পটা একটু মনে রাখবে, যে তোমার প্রথমে জীবনে সফল হতে হলে আগে একটু ব্যর্থ হওয়া লাগে। তো ব্যর্থতা কিভাবে, যে এইভাবে দেখো ডাউনফল, ডাউনফলের গ্রাফটা এই যে এমন এমন যাবে, তোমার নিচ থেকে সরি উপর থেকে নিচে নেমে আসবে, উপর থেকে নিচে নেমে আসবে। তো এইভাবে প্রথমে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে আর চিহ্নটা ওটাই হবে যেটা আমি গুণ করে পাবো। তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3, তারপরে 3 এই যে 3 5 15, আর দুইটাকে প্লাস, সেজন্য এখানেও প্লাস। তো 4 অক্ষে 4, তারপরে আবার 0 সাথে যাই গুণ করো না কেন অ্যানসার কত 0। এরপর একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে এবার একটু ভাববো কি হইছে, এত এত কি, ঠিক আছে, জীবনে এত ডাউনফল আসছে কেন, একটু চেষ্টা করি, একটু ভুলগুলো শুধরাই, এরপরে কামব্যাক দিব। কামব্যাক দিব কিভাবে, এই নিচ থেকে শাই করে উপরে চলে যাবে, নিচ থেকে শাই করে উপরে চলে যাবে। ঠিক আছে, উপরে। তাহলে উপরে গেলে কি হয় বলতো, প্লাসে মানে এখন আমি যেভাবে গুণ করব, এই গল্পটা শুধুমাত্র এই জন্য মনে রাখবো যেন আমাদের সিকোয়েন্সটা মনে থাকে। প্রথমে এভাবে আড়াআড়ি নিচে নিচে গুণ, তারপরে কি মাইনাস দিয়ে আবার উপরে উপরে গুণ করব। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, যে তোমার এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15, তারপরে 4 অক্ষে 4, চিহ্ন ওইটাই হচ্ছে, দেখো এটা +5 আর এটা হচ্ছে -3, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। তারপরে 3 এর সাথে 0 0, আর হচ্ছে এখানে প্লাসে মাইনাসে -3। দেখো এই লাইনটা আমরা টেক্সটটা করে নিব। ঠিক আছে, এই লাইনটা টেক্সটটা করে নিব। এরপরে দেখো, এরপরে যে কাজটা, যখন আমি যে এখানকার মাইনাসটা তুলে দিচ্ছি, দেখো এখানকার মাইনাসটা যখন এই যে মাইনাসটা ব্র্যাকেটটা যখন তুলে দিচ্ছি, তখন এই মাইনাসের জন্য মাইনাসকে যখন অ্যাটাক করবে, তখন কি এই যে এই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে +15, মাইনাসে মাইনাসে +15, তারপরে আবার এখানকার প্লাসে মাইনাসে -4, তারপরে কি -0, আবার এটার মাইনাস আর এটার মাইনাস, মাইনাসে মাইনাসে +3। তাহলে মাইনাস অ্যাটাক করে প্রত্যেকটা চিহ্ন কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। এখন জাস্ট ছোট একটু ক্যালকুলেশন করলে, যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে দেখো আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসে 30। 30 কে আমাদের হাফ দিয়ে গুণ মানে 2 দিয়ে ভাগ, হাফ দিয়ে গুণ মানে অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ করা। 2 দিয়ে ভাগ কিভাবে করা যায়, এই দেখো এটা কাটাকাটি করলে কত 15, দেখো 15 বর্গ একক আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর এখানে কিন্তু অবশ্যই বর্গ এককটা লিখবো, নাহলে কিন্তু মার্ক শেষ। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।